বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব রসায়ন দ্বিতীয় পত্রের জৈব যৌগ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিকস, সেটা হচ্ছে যে কার্বনিল যৌগের শনাক্তকরণ নিয়ে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আলোচনায় চলে যাই। কার্বনিল যৌগ কি? কার্বনিল যৌগ হচ্ছে যে অ্যালডিহাইড এবং কিটোনকে আমরা কার্বনিল যৌগ বলি। অর্থাৎ যে সকল যৌগে সিও মূলক বিদ্যমান, অবশ্যই সেটা অ্যালডিহাইড এবং কিটোন হতে হবে। কেমন? তাহলে কার্বনিল যৌগ কাকে বলে? অ্যালডিহাইড এবং কিটোনকে কার্বনিল যৌগ বলে। তো এই কার্বনিল যৌগের শনাক্তকরণের পূর্বে আমাদের কয়েকটি বিকারক সম্পর্কে ধারণা নিতে হবে। আমরা বিকারকগুলো নিয়ে ধারণা নেব, তারপর শনাক্তকরণে চলে যাব। প্রথমে যে বিকারকটা আমাদের কার্বনিল যৌগ শনাক্তকরণে লাগে সেটা হচ্ছে যে 2,4-ডাইনাইট্রোফিনাল হাইড্রোজেন। আমরা যৌগের সংকেতটা একটু দেখে নেই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটাকে বলা হচ্ছে হাইড্রাজিন। হাইড্রাজিন কেমন? এই তাহলে কি NH2 বন্ড NH2, এই যৌগটার নাম হচ্ছে হাইড্রাজিন। তো এই যে হাইড্রাজিনের একটা জাতক হচ্ছে এটা, সেটা হচ্ছে 2,4-ডাইনাইট্রোফিনাল হাইড্রোজেন। কী কারণে? দেখো, এটাকে যদি আমরা 1 নং কার্বন ধরি এই প্রতিস্থাপকের সাপেক্ষে, এটা 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, তাহলে এই যৌগটার নাম কি হবে? যে 2,4। কেন? 2 নং কার্বন এবং 4 নং কার্বনে দুইটা NO2 মূলক আছে। তো এটার নাম হচ্ছে 2,4-ডাইনাইট্রোফিনাইল। আমরা জানি বেনজিনের আরেক নাম কি? ফিন। ফিন থেকে যদি একটা হাইড্রোজেন চলে যায় তাকে আমরা কি বলবো? ফিনাইল। অর্থাৎ বেনজিন বলয় যেটা ছিল, এই যে এটা বেনজিন বলয়, এটার নাম কি? ফিন। ফিন থেকে যদি একটা হাইড্রোজেন চলে যায়, এখানে তো 6টা হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেনটা যদি চলে যায় তাহলে এটা হয়ে গেল কি? ফিনাইল। তাহলে কি 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন। কেন? এটা তো হাইড্রোজেন, আমরা এখানে দেখলাম এটার নাম কি? হাইড্রোজেন। তাহলে কার্বনিল যৌগ শনাক্তকরণে আমাদের এই বিকারকটা কাজে লাগবে। সেটা হচ্ছে কি? 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন। অর্থাৎ 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন। এটাকে আমরা সংক্ষেপে বলতে পারি DNPH। DNPH এটা অনেক মানে 2,4-DNPH। কেমন? এটা আমাদের সংক্ষেপে বলতে পারি। কেন? এই যে ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন, এখান থেকে আসলো DNPH। এই বিকারকটা আমাদের সুন্দর করে জানতে হবে যে 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন বা DNPH কি। এবার চলে আসবো আমরা আমাদের দ্বিতীয় যে বিকারকটা, সেটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে টলেন বিকারক কি? টলেন বিকারক। টলেন বিকারক হচ্ছে যে অ্যামোনিয়াযুক্ত সিলভার-নাইট্রেট দ্রবণ। অ্যামোনিয়াযুক্ত সিলভার-নাইট্রেট দ্রবণকে টলেন বিকারক বলে। অর্থাৎ এই দ্রবণটা তৈরি করতে গেলে আমাদের প্রথমে কী করতে হবে? সিলভার নাইট্রেট নিতে হবে। সিলভার নাইট্রেট। এই সিলভার নাইট্রেটে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করি, সোডিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ 2 থেকে 3 মিলিলিটার সিলভার নাইট্রেট নিলাম, ওখানে 10% সোডিয়াম হাইড্রোক্সাইড, এর ঘনমাত্রা হতে হবে 10% সোডিয়াম হাইড্রোক্সাইডের 2 থেকে 3 ফোঁটা যদি আমরা যোগ করি, তাহলে এখানে কালো অধিক্ষেপ পড়বে। অর্থাৎ এই দুজন বিক্রিয়া করবে, বিক্রিয়া করার পর একটা কালো অধিক্ষেপ পড়বে। হ্যাঁ, তো কালো অধিক্ষেপটা কী হবে? সেটা হচ্ছে যে সিলভার অক্সাইডের কালো অধিক্ষেপ পড়বে। আর কি তৈরি হবে? সোডিয়াম নাইট্রেট। এই যে সিলভার অক্সাইডের কালো অধিক্ষেপ পড়লো, এটা দূর করার জন্য আমরা এখানে যোগ করব লঘু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। লঘু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে এই সিলভার অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করবে। সিলভার অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করবে কে? লঘু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তাহলে তৈরি হবে কি? ডাইঅ্যামিন সিলভার হাইড্রোক্সাইড। ডাইঅ্যামিন সিলভার হাইড্রোক্সাইড। অর্থাৎ আমরা প্রথমে সংজ্ঞা কী বললাম? যে অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেট দ্রবণ। সিলভার নাইট্রেট দ্রবণ, এখানে আমরা পরে অ্যামোনিয়াম যোগ করলাম, অ্যামোনিয়া। তো অ্যামোনিয়া যোগ না করে আমরা কী যোগ করবো? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। কারণ অ্যামোনিয়া পানি দিয়ে দিলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে পরিণত হয়, তাই না? তাহলে কি সিলভার নাইট্রেটের মধ্যে যদি আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করতেছি, তার আগেই সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করতে হচ্ছে, তাহলে এখানে একটা জটিল যৌগ তৈরি হচ্ছে। সেই জটিল যৌগটা কি? ডাইঅ্যামিন সিলভার হাইড্রোক্সাইড। তাহলে টলেন বিকারক বলতে আমরা এটাকে বোঝাবো। ঠিক আছে? পরীক্ষা যদি আসে যে টলেন বিকারক কি? যে অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেট দ্রবণ। অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেট দ্রবণ তৈরি হওয়ার আগে কীভাবে? যে সিলভার নাইট্রেটের মধ্যে 10% সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে সিলভার অক্সাইডে কালো অধিক্ষেপ পড়বে। এই কালো অধিক্ষেপের মধ্যে যদি আমরা লঘু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করি, তাহলে তৈরি হবে ডাইঅ্যামিন সিলভার হাইড্রোক্সাইড। এটাকে বলবো আমরা টলেন বিকারক। এই টলেন বিকারকটা আমাদের সুন্দর করে মনে রাখতে হবে। তাহলে আমরা কী পড়লাম? এটা আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে টলেন বিকারক। টলেন
বিকারক। তাহলে আমরা কী কী পড়লাম? প্রথমে পড়লাম ডিএনপিএস, এবার পড়লাম টলেন বিকারক। এবার যে বিষয়টা নিয়ে আমরা জানবো সেটা হচ্ছে ফেলিং দ্রবণ। ফেলিং দ্রবণ কী? ফেলিং দ্রবণ হচ্ছে যে নির্দিষ্ট 5% ঘনমাত্রার কপার সালফেট, 5% ঘনমাত্রার কপার সালফেট। তাহলে এটা যে আয়তন নেব, এই একই আয়তনের আমরা আরেকটা জিনিস নেব, সেটা হচ্ছে যে ক্ষারীয় 5% ঘনমাত্রার সোডিয়াম পটাশিয়াম টার্টারেট। আমরা টার্টারিক অ্যাসিড সম্পর্কে সবাই জানি, এটা টার্টারিক অ্যাসিডের সংকেত, ঠিক আছে? তো আমরা টার্টারিক অ্যাসিড নেব না, টার্টারিক অ্যাসিড না নিয়ে হাইড্রোজেনটা আমরা উঠাই দেবো। এখানে একটা হাইড্রোজেন ছিল, হাইড্রোজেন উঠাই দিয়ে এখানে সোডিয়াম লাগাই দিলাম, এখানে হাইড্রোজেন উঠাই দিয়ে আমরা এখানে লাগাই দিলাম, এখানে পটাশিয়াম লাগাইলাম, এখানে সোডিয়াম লাগাইলাম। এটার নাম হলো কি? সোডিয়াম পটাশিয়াম টার্টারেট। সোডিয়াম পটাশিয়াম টার্টারেট। তাহলে ফেলিং দ্রবণটা কি? ফেলিং দ্রবণটা হচ্ছে যে সমআয়তনের 5% কপার সালফেট এবং ক্ষার মিশ্রিত 5% সোডিয়াম পটাশিয়াম টার্টারের মিশ্রণ। সমআয়তন মানে কি? এটাও যতটুকু নেব, এটাও ততটুকু নেব। উভয়ের ঘনমাত্রা হবে কত? এটারও ঘনমাত্রা হবে 5%, এটারও ঘনমাত্রা হবে 5%। সমআয়তন নেব, এটা যদি 100 মিলিলিটার নেই, এটাও 100 মিলিলিটার। আচ্ছা ধরে নিলাম আমি 100 মিলিলিটার করে, এটা নিলাম 100 মিলিলিটার, ঠিক জাস্ট এটাও নিব কত? 100 মিলিলিটার। তাহলে এটাও 100 মিলিলিটার, এটা 100 মিলিলিটার। এটা কি? 5% কপার সালফেট দ্রবণ, আর এটা কি? 5% ক্ষারীয় সোডিয়াম পটাশিয়াম টার্টারেটের দ্রবণ। এটা কত? 100 মিলিলিটার। দুটোকে যদি আমরা একত্রে মিশাই তাহলে দ্রবণটা একটু নীল বর্ণের হবে। এখানে কি আমরা মিশালাম? এটা ধরলাম 1 নং, এটা বললাম 2 নং, এটা কি আমরা মিশিয়ে দিলাম এখানে 1 যোগ 2। তাহলে যে মিশ্রণটা তৈরি হলো নীল বর্ণের, এটাই হচ্ছে আসলে ফেলিং দ্রবণ। এখন এই যে ফেলিং দ্রবণ, এখানে একটা বিক্রিয়া সংঘটিত হবে কিভাবে? কপার সালফেট, এখানে আবার ক্ষার যোগ করছি, বিক্রিয়া করে তৈরি করবে কি? বিক্রিয়া করে তৈরি করবে যে কপার সালফেট, আবার যোগ করলাম সোডিয়াম হাইড্রোক্সাইড। বিক্রিয়া করে তৈরি করবে কি? কপার হাইড্রোক্সাইড বিক্রিয়া করে তৈরি করবে কিউপ্রিক হাইড্রোক্সাইড, কিউপ্রিক হাইড্রোক্সাইড, আর তৈরি হবে সোডিয়াম সালফেট। সোডিয়াম সালফেট পানিতে দ্রবণীয়। এই যে কপার হাইড্রোক্সাইড, এটার দ্রবণীয়তা খুবই কম, খুবই কম, ঠিক আছে? তাহলে কি দেখলাম আমরা? যে কপার সালফেট এবং ক্ষারীয় সোডিয়াম পটাশিয়াম টার্টারেট এর মিশ্রণটা যেহেতু ফেলিং দ্রবণ, এই মিশ্রণের ফলে একটা বিক্রিয়া সংঘটিত হবে। কপার সালফেট এবং সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে কী তৈরি করবে? কপার হাইড্রোক্সাইড। এটা দ্রাব্যতা খুবই কম, অর্থাৎ সে অধিক্ষিপ্ত হবে। তাহলে অধিক্ষিপ্ত হলে স্যার দ্রবণীয় কীভাবে হবে? এই যে আমরা ব্যবহার করছি সোডিয়াম পটাশিয়াম টার্টারেট বা রসের লবণ, সোডিয়াম পটাশিয়াম টার্টারেট বা রসের লবণ, এই সোডিয়াম পটাশিয়াম টার্টারেট কী করবে? এই যে কিউপ্রিক হাইড্রোক্সাইড, এটার সঙ্গে কপার 2+ সঙ্গে বিক্রিয়া করে একটা জটিল যৌগ তৈরি করবে। এই জটিল যৌগটাই সেটাকে পানিতে দ্রবণীয় করবে। তাহলে সোডিয়াম পটাশিয়াম টার্টারেট ব্যবহারের কারণটা কি হলো? সোডিয়াম পটাশিয়াম টার্টারেটের ব্যবহারের কারণটা হচ্ছে যে কপার হাইড্রোক্সাইড যেটা তৈরি হবে, এটা দ্রবণীয়তা খুবই কম। এর দ্রবণীয়তা বাড়ানোর জন্য সোডিয়াম পটাশিয়াম টার্টারেট ব্যবহার করতে হবে। অর্থাৎ সোডিয়াম পটাশিয়াম টার্টারেট কপার 2+ আয়নের সঙ্গে বিক্রিয়া করে একটা জটিল যৌগ তৈরি করবে। আমরা জানি যে জটিল যৌগগুলো পানিতে দ্রবণীয়। তাহলে কি? কিউপ্রাস হাইড্রোক্সাইড অধিক্ষেপ সৃষ্টি হবে। এই অধিক্ষেপ যাতে সৃষ্টি না হয়, সে যাতে দ্রবণীয় হয়, এই কারণে আমরা ব্যবহার করব সোডিয়াম পটাশিয়াম টার্টারেট। অনেক স্টুডেন্ট বলে যে স্যার ফেলিং দ্রবণকে তো প্রকাশ করা হয় এভাবে, কিভাবে? কপার হাইড্রোক্সাইড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড। আমরা তো ফেলিং দ্রবণকে এভাবে প্রকাশ করি। আসলে আমরা লেখার সময় ফেলিং দ্রবণকে এভাবেই প্রকাশ করব, কপার হাইড্রোক্সাইড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড। কিন্তু মনে রাখতে হবে এখানে কি আছে? সোডিয়াম পটাশিয়াম টার্টারেট। সোডিয়াম পটাশিয়াম টার্টারেট কী করবে? কপার হাইড্রোক্সাইডের দ্রাব্যতা বাড়িয়ে দেবে। অর্থাৎ কপার 2+ যাতে দ্রবণে থাকে, এই ভূমিকাটা পালন করবে সোডিয়াম পটাশিয়াম টার্টারেট। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কার্বনিক যৌগ শনাক্তকরণ করতে গেলে আমাদের কী কী জানতে হলো? প্রথমে জানতে হলো ডিএনপিএস অর্থাৎ 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন। তারপরে জানতে হলো আমাদের টলেন বিকারক। টলেন বিকারক বলতে আমরা এটাকে বোঝাবো ডায়ামিন সিলভার হাইড্রোক্সাইড। সবার শেষে আমরা বললাম ফেলিং দ্রবণ। ফেলিং দ্রবণ বলতে আমরা এটাকে বোঝাবো কপার হাইড্রোক্সাইড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, যদিও সেখানে সোডিয়াম পটাশিয়াম টার্টারেট আছে, যেটার কাজ হচ্ছে কপারের দ্রাব্যতা বাড়িয়ে দেওয়া, যাতে কপার হাইড্রোক্সাইডের অধিক্ষেপ দ্রবণে না থাকে। এবার আমরা চলে যাই কার্বনিক যৌগের শনাক্তকরণে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কার্বনিক যৌগ কাকে বলে? আমরা একটু আগে দেখেছি যে কার্বনিক যৌগ হচ্ছে যে অ্যালডিহাইড এবং কিটোনকে কার্বনিক যৌগ বলে। আমাদের এখানে যে সিও মূলক আছে, এই সিও মূলক, এখানে যদি একটা আর থাকে, এটা যদি দুটাই যদি আর হয় তাহলে সেটা হচ্ছে কিটোন।
একটা আর এবং একটা যদি এইচ হয়, আমরা এইখানে এইচ বোঝাচ্ছি যে অ্যালডিহাইড, তাহলে কি এখানে আর এখানে সিও, এখানে আরের জায়গায় যদি এইচ হয় তাহলে সেটা অ্যালডিহাইড, যদি দুটাই আর হয় তাহলে সেটা কী হবে? কিটোন। অ্যালডিহাইড এবং কিটোনকে একত্রে কার্বনের যৌগ বলে। এখন আমি একটা কার্বনের যৌগ নিয়েছি, আমি জানি না যে আমার কার্বনের যৌগটা কী। ওই কার্বনের যৌগে যদি আমি ডিএনপিএইচ যোগ করি, ডিএনপিএইচটা কী ছিল আমাদের? যে 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন। আমরা যদি 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন যোগ করি ওই কার্বনের যৌগের মধ্যে, তাহলে এখানে ফিনাইল হাইড্রোজেনের একটা কমলা বর্ণের অধক্ষেপ সৃষ্টি হবে, কমলা বর্ণের অধক্ষেপ সৃষ্টি। তবে সেক্ষেত্রে বিক্রিয়াটা খুবই সহজ। এখানে আর তাহলে কি এটা অ্যালডিহাইড অথবা কিটোন উভয়কে দেখাইলাম আমরা। এখানকার অক্সিজেন আর এখানকার হাইড্রোজেন বিক্রিয়া করে পানি হিসেবে চলে যাবে। পানি হিসেবে যদি চলে যায় তাহলে কী তৈরি হবে? দ্বিবন্ধন, এখানে নাইট্রোজেন এখানে হাইড্রোজেন, তাহলে আমাদের এইরকম একটা যৌগ তৈরি হবে। এখানে NO2, এখানে হচ্ছে NO2, এটা না হচ্ছে হাইড্রাজোন, হাইড্রাজোন। তাহলে আমরা কি দেখলাম? যে কার্বনিল যৌগ, কার্বনিল যৌগের মধ্যে যদি আমরা ডিএনপিএইচ যোগ করি তাহলে তৈরি হবে হলুদ বা কমলা বর্ণের একটা ক্রিস্টাল। কেমন? এভাবেই বুঝবো যে আমার যৌগটা ছিল কার্বনিল যৌগ। যদি আমি যৌগের মধ্যে ডিএনপিএইচ যোগ করলাম কিন্তু কোনো হলুদ বা কমলা বর্ণের অধক্ষেপ পড়ল না, তাহলে সেটা অবশ্যই কার্বনিল যৌগ নয়। এটা মনে রাখবো যে কি, কোনো একটা যৌগের মধ্যে আমরা ডিএনপিএইচ যোগ করলাম, হলুদ বা কমলা বর্ণের অধক্ষেপ পড়ল না, তাহলে সেটা কার্বনিল যৌগ নয়। কিন্তু যদি সেটা কার্বনিল যৌগ হয় তাহলে এখানে হলুদ বা কমলা অধক্ষেপ সৃষ্টি হবে, ক্রিস্টাল অধক্ষেপ। ঠিক আছে, এবার চলে আসি এটা অ্যালডিহাইড না কিটোন, আমরা সেটা কীভাবে বুঝবো? যদি সেটা অ্যালডিহাইড হয় এবং এখানে যদি আমরা টলেন বিকারক যোগ করি, টলেন বিকারকটা কি একটু আগে দেখলাম যে ডাইয়ামিন সিলভার হাইড্রোক্সাইড, ডাইয়ামিন সিলভার হাইড্রোক্সাইড টলেন বিকারক। এটা কীভাবে তৈরি হয়েছে আমরা দেখেছি। ডাইয়ামিন সিলভার হাইড্রোক্সাইড বা টলেন বিকারক যদি আমরা যোগ করি, টলেন বিকারক, তাহলে এই অ্যালডিহাইড এটাকে বিজারিত করবে। এখানে সিলভারের জারণ সংখ্যা হচ্ছে +1। কীভাবে +1? ওইচ হচ্ছে -1 আর অ্যামোনিয়া তো 0, তাহলে কি এটা যদি শূন্য হতে যায়, আমরা তো নিরপেক্ষ যৌগে মৌল বা যৌগসমূহের জারণ সংখ্যা যোগফল শূন্য হয়, আমরা যদি শূন্য বানাতে চাই, এটা যেহেতু -1 এটাকে +1 হতে হবে, সিলভার জারণ সংখ্যা এখানে +1। অ্যালডিহাইড কী করবে? সিলভারকে বিজারিত করবে, সিলভারকে বিজারিত করে সিলভার দর্পণ তৈরি করবে, সিলভার দর্পণ। আর এ যেহেতু এর বিজারণ ঘটাইলো তাহলে এ হচ্ছে বিজারক, এটা কি জারক, এ কি এর জারণ ঘটাবে। জারণ মানে কি? কোনো কিছুর সাথে অক্সিজেন যুক্ত হওয়া। তাহলে আমরা কি দেখলাম? আর CW জারিত হয়ে গেল। আর এখানে অ্যামোনিয়া থাকার কারণে অ্যামোনিয়াম লবণ, আর অ্যামোনিয়া গ্যাস তৈরি হবে, তার সঙ্গে পানি তৈরি হবে। তাহলে আমরা একটা বোঝার চেষ্টা করি, অ্যালডিহাইড হচ্ছে বিজারক। ঠিক আছে, বিজারক কী করবে? সিলভার প্লাসের জারণ সংখ্যা কত? +1। একে বিজারিত করবে, বিজারিত করে শূন্য জারণ সংখ্যা নিয়ে যাবে। বিজারণ মানে কি? সিলভার একটা ইলেকট্রন গ্রহণ করে সিলভার ধাতুতে পরিণত হয়ে গেল। তাহলে কি অ্যালডিহাইড টলেন বিকারকের বিজারণ ঘটাইলো, টলেন বিকারকে সিলভার আয়নের বিজারণ ঘটালো, সিলভার দর্পণ তৈরি হলো, সিলভার ধাতুতে তৈরি হলো, জারণ সংখ্যা 0। আর যেহেতু এ বিজারক, তাহলে এ জারণ ঘটে জৈব অ্যাসিডের লবণে পরিণত করবে, অ্যামোনিয়া গ্যাস ও পানি তৈরি হবে। এটা জারণ কেন? কারণ এখানে দেখো কার্বনের সঙ্গে অক্সিজেন ছিল একটা, এখানে অক্সিজেন কয়টা? 2টা। আমরা জানি যে কোনো কিছুর সাথে অক্সিজেন যুক্ত হওয়া মানে জারণ। এখানে ইলেকট্রনের মতবাদ অনুসারে ব্যাখ্যা করতে হলো, এখানে সাধারণ মতবাদ অনুসারে ব্যাখ্যা করতে হলো। ইলেকট্রনের মতবাদ অনুসারে ইলেকট্রন গ্রহণ মানে বিজারণ, আর সাধারণ মতবাদ অনুসারে অক্সিজেন যুক্ত হওয়া মানে হচ্ছে জারণ। ঠিক আছে, তাহলে আমরা কী আসতেছিলাম? যদি সেটা অ্যালডিহাইড হয়, টলেন বিকারক যদি যোগ করি তাহলে সিলভার দর্পণ তৈরি হবে। কিন্তু যদি সেটা কিটোন হতো, কিন্তু যদি সেটা কী হতো? কিটোন, কিটোন, তাহলে কিটোন কিন্তু টলেন বিকারকের সাথে, অর্থাৎ ওই লিখলাম, কোনো বিক্রিয়া করবে না, নো রিঅ্যাকশন। ঠিক আছে, তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কি বুঝলাম? যদি কিটোন হয় তাহলে সেটা টলেন বিকারকের সাথে বিক্রিয়া করবে না। এখন যদি সেটা অ্যালডিহাইড হয়, তাকে শনাক্তকরণের জন্য আরেকটা বিক্রিয়া আছে। যদি আমরা এখানে ফেরিক দ্রবণ যোগ করি, ফেরিক দ্রবণ কি? কপার হাইড্রোক্সাইড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড। আমরা জানি যে আসলে এখানে সোডিয়াম পটাশিয়াম টার্টারেটও আছে। সোডিয়াম পটাশিয়াম টার্টারেটের কাজটা কি? এই কপার হাইড্রোক্সাইড যেহেতু অধক্ষিপ্ত হয়ে যাবে, এর অধক্ষিপ্ত কমানোর জন্য সোডিয়াম পটাশিয়াম টার্টারেট কপার 2+ সাথে একটা জটিল যৌগ গঠন করবে। আমরা জানি যে জটিল যৌগগুলো পানিতে দ্রবণীয়। এটাই হচ্ছে সোডিয়াম পটাশিয়াম টার্টারেটের ভূমিকা। এখন এটা যদি কি হয়? অ্যালডিহাইড হয়, আর CHO যদি অ্যালডিহাইড হয় তাহলে কি করবে? এই অ্যালডিহাইড বিজারক বিজারণ ঘটাবে, ফলে Q+ অক্সাইডের একটা
কিউ প্লাস অক্সিজেনের একটা অধিক্ষেপ সৃষ্টি করবে। ঠিক আছে, কি এখন এখানে কপারের যাওয়ার সংখ্যা কত ছিল? কপারের যাওয়ার সংখ্যা ছিল +2, সে একটা ইলেকট্রন গ্রহণ করে কপার প্লাসে হয়ে যাবে। এটা কি বিজারণ না? এটা তো বিজারণ। তাহলে কি অ্যালডিহাইড কপার হাইড্রোক্সাইডের কপার 2+ বিজারণ ঘটিয়ে কিউ প্লাস অক্সাইড, এখানে কপারের যাওয়ার সংখ্যা কিন্তু +1, কিউ প্লাস অক্সাইডের একটা অধিক্ষেপ সৃষ্টি করবে। তো যাই হোক, অ্যালডিহাইড কিউ প্লাস অক্সাইডের একটা অধিক্ষেপ সৃষ্টি করলো। এখন অ্যালডিহাইড বিজারক। এখন এটা যেহেতু কি জারক, তাহলে জারণ ঘটাবে। এই জারণ ঘটালে কি তৈরি হবে? জৈব অ্যাসিডের লবণ তৈরি হলো। কিন্তু এখানে সোডিয়াম থাকার কারণে সোডিয়াম লবণ প্লাস পানি। তাহলে আমরা কি দেখলাম যে অ্যালডিহাইডের মধ্যে যদি আমরা কি যোগ করি? ফেলিং দ্রবণ বলতে আমরা এটাকে বোঝাবো কপার হাইড্রোক্সাইড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড। এটা কি করবে? অ্যালডিহাইডকে জারিত করে জৈব অ্যাসিডের লবণে পরিণত করবে। আর অ্যালডিহাইড বিজারক হওয়ার কারণে এই বিজারিত করে কিউ প্লাস অক্সাইডের একটা লাল অধিক্ষেপ সৃষ্টি করবে। এখন এখানে কিউ প্লাস হাইড্রোক্সাইড যে বিজারণ করলো কীভাবে বুঝলাম? কপার যাওয়ার সময় +2 ছিল, +2 থেকে একটা ইলেকট্রন গ্রহণ করে +1 হয়ে গেল, ফলে এর বিজারণ ঘটলো। এখন আমরা আগে দেখলাম যদি কিটোন হয় তাহলে এই ফেলিং দ্রবণের সাথেও সে বিক্রিয়া করবে না। অর্থাৎ আমরা যদি এখানে যেমন টলেন বিকারক যোগ করলে আমরা যদি অনুরূপভাবে এখানে কী যোগ করতাম? কিটোনের মধ্যে যদি আমরা ফেলিং দ্রবণ যোগ করতাম, তাও নো রিয়াকশন, কোনো বিক্রিয়া সংঘটিত হতো না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কি দেখলাম? আমরা কার্বনিল যৌগের শনাক্তকরণ দেখলাম। কার্বনিল যৌগের শনাক্তকরণ করতে আমাদের কী লাগবে? ডিএনপিএইচ লাগবে, ফেলিং দ্রবণ লাগবে, টলেন বিকারক লাগবে। এবং কার্বনিল যৌগকে আমরা কীভাবে শনাক্তকরণ করব? সেটা যদি কার্বনিল যৌগ হয়, সেখানে যদি আমরা ডিএনপিএইচ যোগ করি, তাহলে হলুদ বা কমলা বর্ণের একটা অধিক্ষেপ সৃষ্টি হবে। কিন্তু সেটা আমরা বুঝবো না সেটা কোন কার্বনিল যৌগ, অ্যালডিহাইড নাকি কিটোন। আমরা যদি অ্যালডিহাইড সম্পর্কে নিশ্চিত হতে চাই, তাহলে টলেন বিকারক বা ফেলিং দ্রবণ যোগ করতে হবে। কেমন? কারণ অ্যালডিহাইড সমূহ টলেন বিকারক এবং ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া করে, কিন্তু কিটোন টলেন বিকারক এবং ফেলিং দ্রবণের সাথে কোনো বিক্রিয়া করে না। এই ছিল আজকের আলোচনা। এগুলো ভালো করে বই পড়তে হবে, তাহলে তুমি সহজে আয়ত্ত রাখতে পারবা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। এই কামনায় আসসালামু আলাইকুম।